আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আখিল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সপ্তম অধ্যায় যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা নিয়ে আমরা আজ তোমাদের সাথে আলোচনা করব। এখানে বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে আমরা আজকে জানব। রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়। এখানে ফার্স্টে যে একটা বিক্রিয়া সম্পর্কে আমরা বলবো সেটা হলো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া বলতে কি হ্যাঁ, আমরা যে বলছিলাম যে উভমুখী বিক্রিয়া বলতে কি বুঝো? হ্যাঁ আখিল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে উভমুখী বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো? যে সকল বিক্রিয়ায়, খেয়াল রাখবে, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যায়, আমরা ওই সকল বিক্রিয়াকে বলবো উভমুখী বিক্রিয়া। অর্থাৎ উভমুখী বিক্রিয়া কোনগুলো হবে? হ্যাঁ জিম, শুনতে পাচ্ছ? উভমুখী বিক্রিয়া বলতে কি বুঝো? খেয়াল রাখবে যে সকল হ্যাঁ ওকে, হ্যাঁ তাহলে উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা কি তোমাদের মনে আছে? এই রাসায়নিক বিক্রিয়ার প্রথম দিকে কিন্তু আমি এই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করেছিলাম, উভমুখী বিক্রিয়া। হ্যাঁ বলতে পারবে? উভমুখী বিক্রিয়া, তাহলে যদি তোমরা ভুলে থাকো আমি আবারও এটা রিপিট করছি যে উভমুখী বিক্রিয়া আমরা কোনগুলোকে বলবো? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যাবে, আমরা ওই সকল বিক্রিয়াকে বলবো উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? কিছু বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে যখন উৎপাদ পরিণত হবে এবং উৎপাদগুলো ভেঙে আবার পুনরায় সেই বিক্রিয়কগুলোকে আমরা ফিরে পাবো, সেই সকল বিক্রিয়াকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? এখন কি তাহলে উভমুখী বিক্রিয়ার সংখ্যাটা বলতে পারবে? এখানে উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো। উভমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা উদাহরণ বলেছিলাম যে হাইড্রোজেন এবং আয়োডিন। যেমন হাইড্রোজেন ও আয়োডিন এই যে দুইটা বিক্রিয়ক, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। আবার সেম ভাবে হাইড্রোজেন আয়োডাইড যদি কোনোভাবে ভাঙা যায়, সেক্ষেত্রে তারা পুনরায় বিক্রিয়কে পরিণত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন ফিরিয়ে দিতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে হাইড্রোজেনের সাথে আয়োডিনের যে বিক্রিয়া সেটা হলো একটি উভমুখী বিক্রিয়া। এর পরবর্তীতে দেখো, হ্যাঁ তাহলে তোমরা একটু উভমুখী বিক্রিয়ার সংখ্যাটা আমাকে একটু বলো। জিম, সবুজ, তোমরা কি শুনতে পাচ্ছ? তাহলে উভমুখী বিক্রিয়া আমরা কাকে বলবো? মিস উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলে যাও, শুনতে পাচ্ছি। যে বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করে পরিণত হয় এবং উপাদানগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়াতে পরিণত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। হ্যাঁ উভমুখী বিক্রিয়া বলে। অর্থাৎ আমরা বারবার বলছি উভমুখী বলতে কেন। তাহলে আমরা উভমুখী বিক্রিয়া কাকে বলবো? যে সকল বিক্রিয়ায় আমরা দেখতে পাবো যে বিক্রিয়ক উৎপাদে এবং উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়েছে, সেই সকল বিক্রিয়াকে মূলত বলা হবে উভমুখী বিক্রিয়া। এর পরবর্তীতে দেখো, উভমুখী বিক্রিয়ার পরে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমি দেখে এই প্রশ্নগুলো একটু জিজ্ঞাসা করছি। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? কারো কি মনে আছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, হ্যাঁ হচ্ছে, বলে যাও। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ বিক্রিয়া।
উৎপাদী হ্যাঁ বিক্রিয়া বলে। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া বলো। আমরা যে সকল রাসায়নিক বিক্রিয়ায় দেখা যে যাবে যে সকল বিক্রিয়ায় হ্যাঁ, আহ, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে সকল ওই পাশ থেকে সাউন্ড আসছে, দেখো ভিডিও চলতেছে মনে হয়। তাপ যে উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ায় যে হ্যাঁ, তাহলে বলো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কাকে বলবো? যে সকল বিক্রিয়ায় একমাত্র তাপ মাইক্রন। হ্যাঁ তাপ উৎপন্ন হবে সেই সকল বিক্রিয়াকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। একটা উদাহরণ বলতে পারবে তাপ উৎপাদী বিক্রিয়ায়? তাপ উৎপাদী বিক্রিয়ার একটি উদাহরণের সাহায্যে যদি ব্যাখ্যা করতে বলি তাহলে কোন উদাহরণটা দিবে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে উদাহরণটা সচরাচর বেশি ব্যবহৃত হয় সেটা হলো নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়া। নাইট্রোজেন ও হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখি কে বলতে পারবে এটা। নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হ্যাঁ জিম বলো, নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের কিন্তু এই হয়। হ্যাঁ কি উৎপন্ন হয়? হ্যাঁ। নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন বিক্রিয়া করবে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তুমি খাতায় বিক্রিয়াটা লিখো যদি ভুলে যাও। নাইট্রোজেন ও হাইড্রোজেন H2+N2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়া, মনে আছে? অ্যামোনিয়া NH3। নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই যে বিক্রিয়া, সেখানে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যার কারণে আমরা বলবো যে অ্যামোনিয়া উৎপাদনটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু এই বিক্রিয়ায় আমরা তাপ উৎপন্ন হতে দেখতে পাই। ঠিক আছে, এরপর তাহলে আমরা সংখ্যাটা এভাবেও বলতে পারি যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় যদি হ্যাঁ যদি আমরা ডিটেলসে লিখতে যাই কিভাবে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কাকে বলবো? যে সকল বিক্রিয়ায় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আরো কিছু কোয়েশ্চেন আসবে স্ক্রিনে, তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করবে প্রশ্নগুলোর উত্তর। তাপহারী বিক্রিয়া কাকে বলে? তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া বলতে কি বুঝো? একটা বলেছিলে তাপ উৎপাদী, যেখানে তাপ উৎপন্ন হবে, আর তাপহারী বা তাপশোষী বিক্রিয়া কাকে বলা হবে? যে বিক্রিয়ায় হ্যাঁ বলে যাও জিম, শুনতে পাচ্ছি। যে সকল বিক্রিয়ায় এক্ষেত্রে তাপ শক্তির কি ঘটবে? যে সকল বিক্রিয়ায় সমমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ যে আমরা সকল বিক্রিয়ায় সমমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বিনষ্ট হয়ে যাবে এবং এবং এই বিপরীতমুখী যদি সহজভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়ার সংখ্যাটা যদি দিতে যাই তাহলে এভাবে বলবো যে তাপহারী বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হলে, যেমন তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপ শক্তি উৎপন্ন হবে, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বা তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে যে কাজটা হবে, বিক্রিয়ক থেকে উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হলে সেই সকল বিক্রিয়াকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এক্ষেত্রে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া প্রকাশ করার জন্য ড্যালেচের মান ধনাত্মক হয় নাকি ঋণাত্মক? ড্যালেচের মান তাপহারীর ক্ষেত্রে খেয়াল রাখবে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ড্যালেচের মান হবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ড্যালেচের মান হবে ধনাত্মক। আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ড্যালেচের মান অর্থাৎ একটা বিক্রিয়া করে যখন উৎপাদে পরিণত হবে সেক্ষেত্রে যদি তাপ শক্তি শোষিত হয় সেটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়ার মান ঋণাত্মক নাকি ধনাত্মক?
তাপহারী বিক্রিয়ার ড্যালিচের মান ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? হ্যাঁ জিম বলো। আমরা তাপ শক্তি যদি শোষিত হয় কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখতে পাই, সেই ক্ষেত্রে ড্যালিচের মানটা কি হবে? ড্যালিচের মান হবে ধনাত্মক। এটা একটু ভালো করে মনে রাখবে। তাপহারী বা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে ড্যালিচের মান হবে ধনাত্মক, আর তাপ উৎপাদী বা যেখানে তাপ শক্তি উৎপন্ন হবে সেই ক্ষেত্রে ড্যালিচের যে মানটা পাবো সেটা হবে ঋণাত্মক। এর পরবর্তীতে দেখো আরেকটা প্রশ্ন, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটাকে দিতে পারবে? ইলেকট্রন স্থানান্তর অর্থাৎ আমরা দেখেছিলাম বিগত কিছু বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরিত হয় দুই ভাগে, কি কি সেগুলো? জারণ বিজারণ। জারণ বিজারণ। আরেকটা জিনিস ছিল রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া, মনে আছে? ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে কিন্তু হ্যাঁ দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা হলো নন রেডক্স বিক্রিয়া। এক্ষেত্রে রেডক্স বিক্রিয়া কোনটি এবং নন রেডক্স বিক্রিয়া কোনটি? রেডক্স বিক্রিয়া কোনটা হবে? যেখানে জারণ বিজারণ ঘটবে, অর্থাৎ জারণ বিজারণের মাধ্যমে যেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, অর্থাৎ যার ইলেকট্রনের ঘাটতি থাকবে সেই ইলেকট্রন গ্রহণ করবে এবং যার অতিরিক্ত থাকবে সে ইলেকট্রনটা দান করবে। এই যে বিক্রিয়া জারণ বিজারণ একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, সেখানে যে যা আদান প্রদান ঘটবে সেক্ষেত্রে ওই বিক্রিয়াগুলোকে আমরা বলবো রেডক্স বিক্রিয়া। আর নন রেডক্স বিক্রিয়া হলো কোনো ধরনের কি হবে না, এখানে আদান প্রদান হবে না, শুধুমাত্র এমনিতেই তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া সম্পন্ন করবে, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো নন রেডক্স বিক্রিয়া। তাহলে তোমাদেরকে যদি বলা হয় ইলেকট্রন স্থানান্তরের উপরে এই বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, তখন তোমরা দুই ভাবে বলবে, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা হলো নন রেডক্স বিক্রিয়া। আবার এই রেডক্সের মধ্যে জারণ বিজারণ আছে, আর নন রেডক্সের মধ্যে আমরা আজকে কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেগুলো হলো মূলত নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আমি আরেকটা স্ক্রিনে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের সাথে জারণ মান, আমরা আজকে যে বিষয়টা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে জারণ মান, যে কোনো একটা মৌল বা যৌগের জারণ মান আমরা কিভাবে বের করব, খুবই ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমাদের জানার জন্য এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো জারণ সংখ্যা। আজকে আমরা যে বিষয়গুলো জানবো, জারণ সংখ্যা কি এবং বিভিন্ন মৌল বা যৌগমূলকের জারণ মান আমরা কি তা ব্যাখ্যা করতে পারবো, এবং বিভিন্ন মৌলের যে জারণ মানগুলো রয়েছে সেগুলো কিভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হলো জারণ সংখ্যা। আমরা জারণ বিজারণ বিক্রিয়া করেছি, কিন্তু আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো জারণ সংখ্যা, অর্থাৎ একটা মৌল বা যৌগের মধ্যে যে মৌল বা যৌগগুলো রয়েছে তাদের মানগুলো কিভাবে নির্ণয় করা থাকবে। অর্থাৎ তোমাকে হয়তোবা একটা যৌগের ক্ষেত্রে 3-4টা পরমাণু নিয়ে একটা যৌগ গঠিত, সেক্ষেত্রে দুইটার মান দিল, একটার মান দেওয়া নেই, সেক্ষেত্রে যে দুইটার মান দেওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমরা যে মৌলটার মান দেওয়া নেই সেটা কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, এটা কিসের মাধ্যমে, এবং যে মানটা বের করতে বলা হবে সেটাই হলো মূলত জারণ মান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জারণ সংখ্যাটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? দেখো, যৌগ গঠনের সময়, অর্থাৎ যে কোনো একটা যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করলে সেখানে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ইলেকট্রন বর্জন, হ্যাঁ জিম বলো, যখনই একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে সেক্ষেত্রে সে পজিটিভ আয়ন নাকি নেগেটিভ? নেগেটিভ হবে। ইলেকট্রন বর্জন করলে একটু ভেবে বলো তো, যখন ইলেকট্রন সে ত্যাগ করবে সে কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? হ্যাঁ, বাকিরা নেগেটিভ। বর্জন করলে কিন্তু কি হয়? যখন ত্যাগ করে ফেলবে তখন পজিটিভ। পজিটিভ, যে গ্রহণ করবে সে নেগেটিভ। নেগেটিভ, ওকে গুড। অর্থাৎ গ্রহণ করবে সে নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ, গুড, ঠিক আছে। যে যৌগ গঠনের সময় কোনো একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করবে সেটা ধনাত্মক আয়নে পরিণত হবে, এবং যত সংখ্যক ইলেকট্রন সে গ্রহণ করবে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এই যে ধনাত্মক ত্যাগ করে ধনাত্মক বা গ্রহণ করে ঋণাত্মক উৎপন্ন হচ্ছে, এই বিষয়টাকে কিন্তু ওই মৌলের কি বলা হবে? জারণ সংখ্যা বলা হবে। ঠিক আছে, তাকে ওই মৌলের কি বলা হবে?
জারণ সংখ্যা বলা হবে। আবার খেয়াল রাখবেন যে নিরপেক্ষ অর্থাৎ কিছু কিছু মৌল আছে যারা মুক্ত অবস্থায় থাকে তাদের জারণ সংখ্যার মান 0 ধরা হয়, কারণ মৌল ইলেকট্রন গ্রহণ করলে সেটা হয় ঋণাত্মক জারণ মান, আর যদি সে দান করে সে হবে ধনাত্মক জারণ মান। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা সেটা দেখতে পাই যে হাইড্রোজেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান হলো +1। হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান কত? +1। কারণ কি আমরা জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সে চাইলে একটা ইলেকট্রনটা কি করতে পারে, কাউকে দান করতে পারে। ঠিক আছে, যার কারণে সেটা হবে কি পজিটিভ +1। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসগুলোতে দেখেছিলে কি পারমাণবিক সংখ্যা ছিল 17। যখনই আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখেছিলাম ক্লোরিনের ক্ষেত্রে এখানে ঘাটতি ছিল, ইলেকট্রনের কি ছিল, ঘাটতি ছিল, যার কারণে এটা কারো থেকে ইলেকট্রন শেয়ারের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে, যার কারণে ক্লোরিনের জারণ মান হবে -1। অর্থাৎ সে একটা ইলেকট্রনের ঘাটতি আছে বলে সে যে কোনো মৌল থেকে একটা সে তার যে ঘাটতি রয়েছে সে একটা ইলেকট্রনটা সে চাইলে গ্রহণ করতে পারে, এই কারণে তার জারণ মান হবে -1। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জারণ মান +1 এবং ক্লোরিনের জারণ মান -1 কেন হলো সেই বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান হলো +1 এবং ক্লোরিনের জারণ মান হলো -1। ঠিক আছে, এরপরে যেমন হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? শুধুমাত্র হাইড্রোজেন H2 এর হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে দেখি বলো তো? H2 হাইড্রোজেনের H এর জারণ সংখ্যা কত? অর্থাৎ হাইড্রোজেন যে অণুটা রয়েছে সেখানে শুধুমাত্র হাইড্রোজেন যে পরমাণুটা আছে সেটা জারণ সংখ্যার মান কত হবে? তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে নিরপেক্ষ বা মুক্ত অবস্থায় যখনই কোনো একটা মৌল কারোর সাথে বিক্রিয়া করবে না, নিরপেক্ষ অবস্থায় মুক্ত অবস্থায় থাকবে, তখন তার জারণ মানটা 0 ধরা হয়। এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান পাবো আমরা কত? 0। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত পাবো? একটি হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যা 0। আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? ক্লোরিন অণুর ক্ষেত্রে ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা কত হবে? যেহেতু এরা কারোর সাথে বিক্রিয়া করছে না, শুধুমাত্র মুক্ত অবস্থায় বা নিরপেক্ষ অবস্থায় আছে, তাহলে আমাদেরকে বলতে হবে যে এদের জারণ সংখ্যার মান হবে 0। ঠিক আছে, তাহলে নিরপেক্ষ, হ্যাঁ কোন নিরপেক্ষ, হ্যাঁ কিছু বলবেন? কোন নিরপেক্ষ মান যদি পাও সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যার মান আমরা পাবো, ক্লোরিন বলো বা হাইড্রোজেন বলো, এদের জারণ সংখ্যার মান 0 পাবো, শুধুমাত্র তারা যদি কারোর সাথে বিক্রিয়া না করে মুক্ত অবস্থায় বা নিরপেক্ষ অবস্থায় থাকে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো হ্যাঁ এখানে হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে কিছু যৌগের সংক্ষেপ দেওয়া আছে এবং এই সকল মৌল ও জারণ সংখ্যাগুলো আমরা আজকে জানবো। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড একটা মৌল আমরা জানি যৌগ, সেক্ষেত্রে দুইটা মৌল নিয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড গঠিত, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা মৌল নিয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠিত হয়। সেক্ষেত্রে সোডিয়ামের এবং ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? সেক্ষেত্রে এগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে হিসাবগুলো। আর যখন এরা বড় ধরনের কোনো যৌগ গঠন করবে যে এদের মানগুলো দেয়া থাকবে, একটার মান তিনটার মধ্যে ধরো দুইটার মান দেওয়া থাকবে, একটা তোমাদেরকে বের করতে হবে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে কাজটা হবে, আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার একটা ইলেকট্রনের কি আছে, ঘাটতি ছিল নাকি এর থেকে পরিপূর্ণ আছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু বলো তো দেখি। সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস কারো কি মনে আছে কিভাবে আমরা সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস করেছিলাম? হ্যাঁ জিম বলো। তালহা শুনতে পাচ্ছ? সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 11। 11 কে এবার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p
ম্যাম সোডিয়াম হ্যাঁ Six. সোডিয়াম, সোডিয়ামেরটা বলো। ম্যাম 1s2 2s2 2p6 2p6 আর 3s1 3s1, তাহলে লাস্টে 3s1 হ্যাঁ গুড হয়েছে। এখানে 3s1 অর্থাৎ এই ক্ষেত্রে অষ্টক পূর্ণ হওয়ার পর একটা ইলেকট্রন কি রয়েছে। তোমাদের এটা বলার কারণ হলো এখানে জারণ সংখ্যাটা ওরা কিভাবে বের করেছে বা আমরা কিভাবে এই জারণ সংখ্যাটা বের করব। যে ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখেছি সেখানে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ লাস্ট যে 3s অরবিটালটা আছে সেখানে সর্ববহিস্থ শক্তি স্তরে একটা অতিরিক্ত ইলেকট্রন আছে। সোডিয়াম চাইলে এই অতিরিক্ত ইলেকট্রনটা কোনো মৌলকে দান করে যৌগ গঠন করতে পারে। তাহলে যেহেতু সে একটা ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সি তার মধ্যে আছে, সেক্ষেত্রে হবে তার জারণ সংখ্যা কত হবে। সোডিয়ামের জারণ সংখ্যা মান আমরা কত পাবো তাহলে? 1 প্লাস 1 শুধুমাত্র, হ্যাঁ শুধুমাত্র। আর এক্ষেত্রে মনে রাখবে যে জারণ সংখ্যা লেখার সময় অবশ্যই পজিটিভ নেগেটিভ চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, ঠিক আছে। যোজনীর ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভটা উল্লেখ করার দরকার পড়ে না, কিন্তু জারণ সংখ্যা যখনই তোমরা লিখবে সেখানে পজিটিভ নেগেটিভ চিহ্নগুলো দিয়ে লিখতে হবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা সোডিয়ামের জারণ সংখ্যা পাবো +1। আর ক্লোরিনের তো ইতিমধ্যে আলোচনা করেছি। আর ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? ক্লোরিনের জারণ সংখ্যা সেটাও কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসে দেখতে, ক্লোরিনের জারণ সংখ্যা হ্যাঁ কত হবে বলেছো, একটু ক্লিয়ার করে বলো সকলে শুনে মতো। ক্লোরিনের জারণ সংখ্যা মিস প্রথমে শূন্য হবে বলছিলেন না, যদি আনা করে। হ্যাঁ বুঝি নাই, আবার একটু বলো। মিস শূন্য হবে বলছিলেন না প্রথমে, যদি ক্লোরিনের যৌগ গঠন না করে। হ্যাঁ এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু যৌগ গঠন করেছে। তোমাদেরকে বলেছিলাম কি মুক্ত অবস্থায় যদি শুধু Cl2 থাকে, ক্লোরিনের ক্ষেত্রে যদি ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে বলে তখন কিন্তু নিরপেক্ষর ক্ষেত্রে 0 হবে। এখানে তো ওরা সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের সাথে, এই মৌলগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করছে। এক্ষেত্রে কিন্তু কি হবে না, শূন্য হবে না, শুধু মুক্ত অবস্থায় বা নিরপেক্ষ অবস্থায় থাকলেই শূন্য বলবে, ঠিক আছে। আর যেহেতু সে একটা যৌগ গঠন করেছে, ক্লোরিনের একটা ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করবে না, এটা গ্রহণ করলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করতে তার ঘাটতি আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, যার কারণে ক্লোরিনের জারণ সংখ্যা আমরা বলবো -1, ঠিক আছে। এরপরে আয়রন এবং হাইড্রোজেন, দেখি এই দুইটার বলো। আয়রন, শুধু আয়রনের কথা বলেছি, যদি বলা হয় আয়রন মৌলের জারণ সংখ্যা কত, তখন তোমরা কি বলবে? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আয়রন মৌলের জারণ সংখ্যা আপনার ফাইল দেওয়া হচ্ছে। আয়রন মৌলের জারণ, ফাইলগুলো দেখতে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছ? এখন কি দেখা যাচ্ছে? আমি দেখা যাচ্ছে না। আচ্ছা আমি নতুন করে আবার শেয়ার দিচ্ছি, একটু দেখো। আমি এতক্ষণ তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছিলাম, তোমরা হয়তো দেখোনি। এখন দেখতে পাচ্ছ? কমিতে দেখা লেকচার 19 আপনার পয়েন্ট পার্সোনালিটি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে। তাহলে এক্ষেত্রে দেখি বলো আয়রন এবং হাইড্রোজেন, আয়রন ও হাইড্রোজেন মৌলের জারণ সংখ্যা কত হবে? আলাদা আলাদা বলেছি, একসাথে না। আয়রন Fe এর জারণ সংখ্যা কত হবে? দুটোটাই শূন্য হবে। দুইটাই শূন্য হবে, কারণ কি যদি বলা হয় ব্যাখ্যা করো কেন এরা শূন্য শূন্য হবে। শূন্য কেন হবে, এটার ব্যাখ্যা দিতে পারবে? আলাদা আলাদা এরা, হ্যাঁ এরা কোনো যৌগ গঠন করেনি, এরা মুক্ত অবস্থায় আছে বা নিরপেক্ষ অবস্থায় আছে, কারোর সাথে যৌগ গঠন করেনি, বিধায় এদের জারণ সংখ্যার মান হবে 0। এরপরে পানি H2 এর জারণ সংখ্যা কত হবে দেখি বলো। H2O, তোমরা আগে আলাদা আলাদা করে এগুলো বের করো। যেমন হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের যেহেতু একটা সে দিতে পারবে, অর্থাৎ পজিটিভ হবে। হাইড্রোজেনের জারণ মান হলো +1, ঠিক আছে। +1 এর সাথে 2টা গুণ হবে, তাহলে এখানে আমরা কত পাবো? +2। আর অক্সিজেনের আমরা জানি -2, তাহলে হাইড্রোজেনের +2 এবং অক্সিজেনের -2, প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে? দুইটাই
ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ জিরো প্লাস হয়ে যাবে। 0 হয়ে যাবে। প্লাস +2 আর -2 কাটাকাটি করে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে পানির যে জারণ সংখ্যা সেটা টোটাল মানটা হলো কি, মোট জারণ মান হলো 0। কিভাবে বলবো, শুধুমাত্র যদি বলা হয় পানির জারণ মান কত, তখন তোমরা বলবে পানির জারণ মান 0। ঠিক আছে, এরপরে দেখি বলো অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম প্লাস, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা আয়ন আকারে আছে, এটা শুধু যৌগ আকারে নেই, এটা কি আকারে আছে, একটা আয়ন আকারে আমরা দেখতে পাচ্ছি। এখানে NH4+ দেওয়া আছে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নকে এখানে বোঝাচ্ছে। তাহলে এই অ্যামোনিয়াম আয়নের প্লাস থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটার জারণ সংখ্যা কত হবে, +1। এখানে যদি +2 থাকতো তাহলে আমরা এর মানটা লিখতাম +2, অর্থাৎ আয়ন আকারে যেগুলো দিবে সেগুলো জারণ মান সহজেই নির্ণয় করা যায়। এই জন্যই, কারণ এরা যে এই অ্যামোনিয়ামটা গঠন করার জন্য সেখানে একটা ইলেকট্রন অতিরিক্ত থাকে, সে দান করতে পারে, যার কারণে প্লাস দেওয়া থাকবে। এবং এখান থেকে আমরা এদের জারণ সংখ্যাটা সহজেই বলতে পারবো যে অ্যামোনিয়াম আয়নের জারণ মান হলো কি +1। ঠিক আছে, আমি কিন্তু এই ধরনের এই জারণ সংখ্যার Yes, মান কিছু miss. তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিব, যারা বুঝতে সমস্যা হলে কারো আমাকে আবার জিজ্ঞেস করবে। ঠিক আছে, এরপর পটাশিয়াম। পটাশিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যা দেখি বলো, না দেখে বলবে স্ক্রিন থেকে। পটাশিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যা কত, কোঅর্ডিনেটটা তোমাদের জানা আছে -1। আর পটাশিয়ামের মনে রাখবে জারণ মান হলো, হ্যাঁ, তাহলে তোমাদের কাছে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, এখানে পটাশিয়াম ক্লোরাইডের যদি জারণ সংখ্যার মান আলাদা আলাদা তোমাদেরকে বের করতে বলে, যদি বলা হয় পটাশিয়ামের জারণ মান কত, তখন তোমরা কত বলবে পটাশিয়ামের জারণ মান? পটাশিয়ামের জারণ মান হলো +1। এখানেও আমরা দেখতে +1 হ্যাঁ +1। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সে একটা ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন দান করতে পারে, বিধায় তার জারণ মান হবে +1। আর ক্লোরিন গ্রহণ করবে, তার কারণে এর জারণ মান হবে -1। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, ম্যাগনেসিয়াম অক্সাইডেরটা বলো। প্লাস ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে +2 হ্যাঁ, এবং অক্সিজেনের ক্ষেত্রে -2। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে +2 কেন হয়েছে বা -2 কেন হয়েছে জারণ মানটা? এটা আমরা কি থেকে ব্যাখ্যা করতে পারবো, দেখি একটু বলো। Yes. ওখানে এই +2, দুইটা এই ইলেকট্রন দিচ্ছে এবং এই জিরো ইলেকট্রন গ্রহণ করছে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে আমরা ম্যাগনেসিয়ামে দেখতে পাবো সে চাইলে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে, বিধায় তাদের +2 এবং -2 হয়েছে। এরপর সালফেট SO4 2-, এখানে যে আয়নটা দেখতে পাচ্ছ এর জারণ মান কত? -2। এটা আমরা সহজে কেমনে বলতে পারবো দেখি বলো তো। সালফেটের ক্ষেত্রে এখানে কর্নারে যে মাইনাস, অর্থাৎ আয়ন যেগুলো দেওয়া থাকবে সেগুলো কি দেখা যায় কি, কর্নারে এদের সংখ্যা যদি উল্লেখ থাকে তাহলে এটাই হবে তাদের মূলত জারণ মান। অর্থাৎ এখানে -2 আছে বলে এর জারণ মানটা কত হবে, -2। আবার অ্যামোনিয়ামের ক্ষেত্রেও খেয়াল করো, এখানে শুধুমাত্র প্লাস আছে, এর মানে আমরা বুঝবো প্লাস তো কোনো থাকতে পারে না, এখানে কোনো মান নেই, মানে এখানে +1। অ্যামোনিয়াম আয়নের জারণ মান হলো +1। এভাবে করে যৌগের মধ্যে যে মৌলগুলো রয়েছে সেগুলোর জারণ মান বা জারণ সংখ্যা বের করা যায়। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা জারণ সংখ্যা বের করব? হ্যাঁ, বুঝতে পেরেছো? এরপরে দেখো স্ক্রিনে কি দেওয়া আছে, জারণ সংখ্যা নির্ণয়। তাহলে যখন এর আগে বলেছিলাম ছোট ছোট কিছু যৌগ ছিল যেগুলো জারণ সংখ্যা নির্ণয়, কিন্তু একটা বড় যখন যৌগ দেখা যাবে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে কি দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এখানে একটা যৌগ দেওয়া আছে, বড় রকমের একটা যৌগ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এখানে Mn এর নিচে হ্যাঁ, এখানে Mn এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। এর কারণটা কি, এখানে আন্ডারলাইন করার কারণ এটাই হলো যে এখানে ম্যাঙ্গানিজ যে মৌলটা রয়েছে সেটার জারণ মান তোমাদেরকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটু বলতে পারবে কিভাবে আমরা একটা যৌগের জারণ সংখ্যাটা নির্ণয় করব? তোমরা একটু স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করবে, কিভাবে লিখবে যে একটা যৌগের জারণ মান বের করতে বলেছে, তুমি কিভাবে সেটা উপস্থাপন করবে যে এখানে প্রথমে পটাশিয়ামের
কি লিখতে হবে? জারণ মান। পটাশিয়ামের জারণ মান কত মনে আছে? পটাশিয়ামের জারণ মান কত বলেছিলাম? -1 -1 নাকি +1 ছিল? ভালো করে মনে করো। +1 ছিল। +1, ওকে। তাহলে পটাশিয়ামের জারণ মান এভাবে করে লিখবে, এখানে পটাশিয়ামের জারণ মান হলো +1। এরপরে আমাদের লিখতে হবে অক্সিজেনের। অক্সিজেনের জারণ মান কত? -2। দেখতে পেয়েছো? অক্সিজেনের জারণ মান হলো -2। তাহলে আমাদেরকে ম্যাঙ্গানিসের জারণ মানটা বের করতে হবে। তাহলে ম্যাঙ্গানিসের জারণ মানটা আমরা জানি না, যার কারণে একে আমরা x ধরবো। ম্যাঙ্গানিসের জারণ মানকে আমরা কত ধরবো? x। তারপরে এরপরে যে কাজটা করতে হবে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হলো একটা নিরপেক্ষ যৌগ। এই যে নিরপেক্ষ যৌগ, আমরা জানি নিরপেক্ষ যৌগের টোটাল যে জারণ মান সেটা 0 হয়। তাহলে এই যে একটা নিরপেক্ষ যৌগের ম্যাঙ্গানিসের জারণ মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, দেখো তোমরা এখানে সমান চিহ্ন দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে এভাবে প্রকাশ করবে যে পটাশিয়ামের যেহেতু +1, এটা একটা ব্র্যাকেটে +1 দিবে, প্লাস ম্যাঙ্গানিসের x ধরা হয়েছিল সেই xটা দেওয়া হয়েছে, প্লাস এখানে অক্সিজেনের জারণ মান ধরা হয়েছিল আমরা জানি -2, সেটার সাথে যেহেতু 4, এখানে অক্সিজেনের 4টা পরমাণু অংশগ্রহণ করেছে, যার কারণে * 4 দেওয়া হবে। এর টোটাল যে মানটা পাওয়া যাবে, এটার ফলাফলের মান কত কার সাথে তুলনা করব? 0-র সাথে, কারণ যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটা নিরপেক্ষ যৌগ। তার পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে কি পাবো? x + 1 - 8। তখন -8 থেকে +1টা বাদ যাবে, তখন x এর মান আমরা কত পাবো? x এর মান কত পাবে? -7। এখানে -8 থেকে +1 গেলে -7 হবে, এটা যখন ওই পাশে ট্রান্সফার হবে তখন +7 হবে। এখানে তোমরা চাইলে কিন্তু +7 দিয়েও উত্তরটা লিখতে পারো, এখানে শুধুমাত্র 7টা দেখানো হয়েছে, অর্থাৎ ম্যাঙ্গানিসের জারণ মান হলো +7। ম্যাঙ্গানিসের জারণ মান কত? +7। তাহলে এভাবে কোনো একটা বড় যৌগের জারণ মান তোমাদেরকে যদি স্পেসিফিক করে বলা হয় এর জারণ মান বের করো, তাহলে তোমরা বলতে পারবে? তোমরা একটু নোট করে রাখো বা স্ক্রিনশট দিয়ে নাও। এখানে যে জারণ মান নির্ণয়ের যে নিয়মটা দেখানো হয়েছে, তোমরা এটার একটি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? ওকে, তাহলে এর পরবর্তীতে দেখো, আমি এখানে কিছু মৌল দিব যেগুলো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। নিম্নোক্ত মৌলের জারণ মান নির্ণয় করো। নিম্নোক্ত কিছু মৌল দেওয়া হবে, সেগুলো জারণ মান নির্ণয় করতে বলা হবে। যেমন জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেটের ক্ষেত্রে জিঙ্কের নিচে আমরা দেখছি আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এখানে জিঙ্কে কি দেখাতে হবে? জারণ মানটা দেখাতে হবে। তারপরে কপারের, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, অক্সিজেনের, ম্যাঙ্গানিজ MnO4 এর ম্যাঙ্গানিজের মানটা এখানে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে করে তোমরা মূলত যে কোনো মৌলের ক্ষেত্রে তাদের জারণ সংখ্যার মান নির্ণয় করবে। যেহেতু একটা আমি আলোচনা করে দিচ্ছি এখানে তোমাদের সাথে, যেমন জিঙ্কের যেহেতু বের করতে বলেছে, আমরা জিঙ্কটাকে x ধরবো, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি কি অক্সিজেনের -2 = 0, অর্থাৎ x এর মান এখানে আমরা কত পাবো? 2 পাবো, ঠিক আছে? এরপর কপার সালফেটের ক্ষেত্রেও সেম ভাবে আমরা বের করে ফেলবো। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইতিমধ্যে আলোচনা করা হলো, x এর মান আমরা পেয়েছিলাম +7। তারপর এটা হলো পটাশিয়াম ক্রোমেট K2Cr2O7, সেক্ষেত্রেও আমরা ক্রোমিয়ামের পারমাণবিক জারণ মানটা পাওয়া যাবে 12। তোমরা যখন ক্যালকুলেশন করবে তখন দেখতে পাবে। এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু দেখো খেয়াল করে, এখানে ক্রোমিয়ামেরটা বের করতে হবে। পটাশিয়ামের হলো +1 আর অক্সিজেনের হলো -2। এগুলোর সাথে তাদের পরমাণুর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ করে যোগ করার পর এগুলো যখন = দিয়ে 0 দিয়ে কম্পেয়ার করা হবে, সেখান থেকে তোমরা ক্রোমিয়ামের মান পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের জারণ সংখ্যা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কারো? হ্যাঁ, দেখতে পেয়েছো এখানে আগের তোমাদের? স্লাইডে MnO হ্যাঁ বলো, -2 এখানে কোথায় ক্লিয়ার করে বল। কার সাথে? -2 এর সাথে কোথায়? কোনটা বলছো তোমরা এখানে? জিঙ্ক সালফেটের ওখানে মানে x দেওয়া আছে, সালফারেটটা কোথায় গেল সেটা?
এখানে সালফারেটটা আমরা হিসাব করব। সালফারেটটা দরকার নেই, আমাদের জিঙ্কেরটা বের করতে হবে, ঠিক আছে? জিঙ্কেরটাই মূলত এখানে বের করব। সেক্ষেত্রে সালফারেট +1 দিয়ে তোমরা হিসাবটা করবে। তখন কত হবে যদি আমরা +1 ধরে করি সেটা জিঙ্ক সালফেটের ক্ষেত্রে? মিস MnO4 এ ধরি, মিস হ্যাঁ। MnO4 এ হ্যাঁ -2 কে কি গুণ করা হয়নি কেন? এখানে এটা O4 আছে না, হ্যাঁ, তাহলে এখানে -2 * ওকে 4 হবে। ভুলে পড়েনি এখানে, হয়তো তোমরা করার সময় কিন্তু অবশ্যই এখানে হয়তো স্ক্রিনে কোনো একটা সংখ্যা না বাদ পড়তে পারে, যেমন -2 এর সাথে অবশ্যই এখানে 4টা কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে? -2 এর সাথে 4টা গুণ করতে হবে। আর যেহেতু ম্যাঙ্গানিসে x ধরবো, এখানে 4 দুগুণে কত হবে? 8 -8, অর্থাৎ ম্যাঙ্গানিসের আমরা জারণ সংখ্যা পাবো, এখানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, +8 পাবো। এভাবে করে তোমাদের হিসাবটা করতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো কিছু কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে আসবে। ধাতু ও অধাতু সমূহের জারণ সংখ্যা কিরূপ? ধাতু ও অধাতু সমূহের জারণ সংখ্যা কিরূপ? মনে রাখবে এখানে জারণ সংখ্যা, ধাতুর জারণ সংখ্যা হবে ধনাত্মক। যতগুলো ধাতু আছে তাদের জারণ সংখ্যা কি হবে? ধাতু সমূহের জারণ সংখ্যা কি হবে? ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। আর নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মূলকের জারণ সংখ্যা কত? এটা তোমাদেরকে বলতে হবে, দেখে বলো বলতে পারো কিনা। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মানে 0। এর পরবর্তীতে দেখো মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা। যে প্রশ্নগুলো তোমাদের জানা নেই এগুলো তোমরা একটু নোট করে রাখবে। মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হবে, মৃৎক্ষার সমূহের জারণ সংখ্যা কত হবে? ঋণাত্মক। এরপরে যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি? এখানে জারক কাকে বলে? জারক কাকে বলে? মনে আছে আমি গত যে লেকচারটা ছিল সেখানে কিন্তু জারক, বিজারক, জারণ, বিজারণ খুবই ভালো করে তোমাদেরকে বলেছিলাম। সেক্ষেত্রে তোমাদের মনে আছে জারক কাকে বলে? যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। গ্রহণ করলে জারক। আর বিজারণ? বিজারক। গ্রহণ করলে জারক, যখন ত্যাগ করবে তাকে বিজারক বলে। গুড, তাহলে তোমাদের মনে আছে। এরপরে জারণ কি? এখন প্রশ্ন হলো জারণ কি? তাহলে অপোজিট, আমরা জারক বিজারকের অপোজিট সংজ্ঞা কিন্তু জারণ বিজারণের ক্ষেত্রে বলবো যে বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে ইলেকট্রন যদি বর্জন করে তাকে বলবো আমরা জারণ। ইলেকট্রন বর্জনকে কি বলা হবে? জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কাকে বলবো? আর বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়? হ্যাঁ, বিক্রিয়ক থেকে ইলেকট্রন বর্জন হবে জারণের ক্ষেত্রে। আর গ্রহণ, অর্থাৎ যদি গ্রহণ করা হয় কোন একটা বিক্রিয়ায় আমরা দেখতে পাবো ইলেকট্রনের গ্রহণ হয়ে থাকবে, সেই বিক্রিয়াকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বলা হবে বিজারণ। ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানে সমাপ্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।